প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না, এইটি কিন্তু বহু দিন থেকে একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে অনেকের কাছে। ডিসেম্বর এলো বলে এবং ডিসেম্বরের শুরুতেই নির্বাচনী তফসিল ঘোষণার একটি পরিকল্পনা আছে সরকারের। যদি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে হয়, তাহলে ডিসেম্বরের শুরুর দিকেই নির্বাচনী তফসিল ঘোষণা করা লাগবে। তো সেদিক থেকে এখনও তারেক রহমানের দেশে না আসা, এটি বিরাট প্রশ্ন সবার কাছে। তো আমরা অতীতে দেখেছি বিএনপি নেতৃবৃন্দ এমন অভিযোগ করেছেন, সরকারের বিরুদ্ধে তারা তোপ দাগিয়েছেন, তীর দাগিয়েছেন। কিরকম যে জনাব তারেক রহমানকে কেন দেশে আসতে দেওয়া হচ্ছে না, জনাব তারেক রহমানের দেশে আসা নিশ্চিত করতে হবে, সরকারকে জবাবদিহি করতে হবে কেন তারেক রহমান দেশে আসছেন না। বিএনপির একাধিক সিনিয়র লিডার বা নেতা এরকম বক্তব্য রেখেছেন গণসমাবেশে। তো তখন অনেকের আশঙ্কা দেখা দিয়েছিল যে নিশ্চয়ই অধ্যাপক ইউনূস তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না, বা কোনো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নিশ্চয়ই সরকার কলকাঠি নাড়ছে, যেই জন্য তারেক রহমান দেশে আসতে পারছেন না। এরকম একটি আলাপ তখন কিন্তু বিভিন্ন মহলে ছিল। তো অনেকদিন থেকে এই বিষয়ে আর কেউ কোনো কথা বলছে না। আর বিএনপি সাম্প্রতিক সময়ে জানিয়েছে অনেকবার যে জনাব তারেক রহমান এই মাসের শেষের দিকে হয়তো বা দেশে আসবেন, নভেম্বরের শেষের দিকে, এরকম কিছু বক্তব্য শোনা যাচ্ছে। তো তাই বোধহয় বিষয়টি নিয়ে কেউ আর কথা বলছেন না। কিন্তু এখানে নতুন করে আরেকটি বিতর্ক তৈরি হলো এই বিষয়ে। সেটি হলো গতকাল বুধবার 19 নভেম্বর স্ক্যান্ডিনেভীয় অ্যাডভান্সড কান্ট্রি সুইডেনের সংসদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, যিনি একজন মেম্বার অব পার্লামেন্টও বটে, লটোটা জনসন ফার্নারবে সুইডিশ পার্লামেন্টের একজন মেম্বার অব পার্লামেন্ট এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, একজন লেডি। তিনি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীকে, যিনি আরেকজন লেডি, মারিয়া মালমার স্তেনেয়ার্দে সুইডিশ ফরেন মিনিস্টার, তাকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি সময় বেঁধে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীকে 25 ডিসেম্বরের মধ্যে 2025-এর, অর্থাৎ আগামী মাসের 25 তারিখের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে জানাতে হবে, এই পত্র লেখিকা মেম্বার অব পার্লামেন্টকে, যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত সরকার প্রতিশ্রুত যে নির্বাচনের কথা বলা আছে 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই নির্বাচনে বিএনপি সহ অন্যান্য দল এবং বিশেষভাবে জনাব তারেক রহমান অংশগ্রহণ করতে পারছেন, এই বিষয়টি নিশ্চিত করার জন্য জোর দিয়েছেন। এবং এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিতে চাচ্ছেন বা নিতে যাচ্ছেন, এই বিষয়ে তাকে জানাতে বলা হয়েছে। সময় ধরে দেওয়া হয়েছে 25 ডিসেম্বর। তো এখানে একটি কথা বলে নেওয়া ভালো, সেটি হলো সুইডেন কিন্তু আমাদের মতো না যে সব পলিটিক্যাল ডেমাগোগারি হয়, সবাই বাগাড়ম্বর করে যার যা ইচ্ছে তাই বলে, কথা বলার সময় কোনো জবাবদিহিতা নেই, যাকে বলা হয় সে গা করে না, কোনো উত্তর দেয় না, এরকম না। তো ওখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট এই কথা বলেছেন চিঠি লিখে, মানে তাকে জবাব দিতে হবে পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি দেবেন যথাসময়। সুইডেন কান্ট্রিটি এরকম স্ক্যান্ডিনেভীয় দেশ, নর্ডিক কান্ট্রিও বলা যেতে পারে, স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত এই দেশটি, এবং নর্ডিক দেশগুলির মধ্যে সবচাইতে বড়, আয়তনে বাংলাদেশের 2.5-3 গুণের মতো, লোক সংখ্যা মাত্র 1.5 কোটি, হাইলি অ্যাডভান্সড একটি কান্ট্রি। তো সেই দেশে সংসদীয় গণতন্ত্র, এক কক্ষ বিশিষ্ট সংসদ আছে সেখানে, এবং সবচেয়ে বড় কথা হলো সুইডেন বাংলাদেশের অনেক বড় একটি ডেভেলপমেন্ট পার্টনার বা উন্নয়ন অংশীদার। সেই 72 সালের পর থেকে বাংলাদেশকে অকাতরে সাহায্য করে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্যে। তো ক্ষেত্রগুলো হলো দারিদ্র্য হ্রাস, শিক্ষা এবং প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, স্বাস্থ্য খাত,
জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারি, যাতে আমরা গণতন্ত্র ও শাসন ব্যবস্থা উন্নয়ন এবং সর্বোপরি আমরা যাতে এসডিজি অর্জন করতে পারি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটি বলা হয় সেটি অর্জন করতে পারি। সেই জন্য সুইডেন আমাদের সাহায্য করছে অকাতরে, আগাগোড়াই, সেই ৭২ সাল থেকে শুরু হয়েছে। তো আমাদের শুধু উন্নয়ন অংশীদারই না, বিশাল বড় উন্নয়ন অংশীদার। তো সেই সুইডেনের একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একটি সংসদীয় কমিটির সদস্য যখন এমন কথা বলেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে তার কাছে জবাবদিহিতা চান, তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব বহন করে। তো তিনি চিঠিটি কি লিখেছিলেন সেখান থেকে একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি প্রিয় দর্শক। তখন বিষয়টি ক্লিয়ার হবে তিনি বিষয়টিতে কতটা আন্তরিক এবং কতটা সিরিয়াসলি তিনি বিষয়টি দেখছেন। আচ্ছা, এই চিঠিতে গতকাল লিখেছেন তিনি, চিঠিটি গতকাল ছিল বুধবার ১৯ নভেম্বর। এই চিঠিতে বাংলাদেশের নির্বাচন, বিএনপি সহ অন্যান্য দলের অংশগ্রহণে গণতান্ত্রিক ব্যবস্থার ব্যাপারে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নেবেন তা জানানোর জন্য আগামী ২৫ ডিসেম্বর নাগাদ সময় বেঁধে দিয়েছেন। নিচে চিঠিটি হুবহু তুলে ধরা হলো, আমি চিঠিটি পড়ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাংলাদেশের জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার ১ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, যখন শেখ হাসিনার আওয়ামী লীগকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যদিও তারা গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল। অন্তর্বর্তী সরকার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং গুমসহ অন্যান্য নির্যাতনের ঘটনাও তদন্ত শুরু করেছে, কিন্তু তা যথেষ্ট নয়। খুব ইন্টারেস্টিং তার চিঠি। কেন বলছি, একটু আগের প্যারাগ্রাফে তিনি বলছিলেন যে সরকার নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল, ১ বছরের বেশি হয়ে গেছে, নির্বাচন হয়নি, বাট কিছু পদক্ষেপ সংস্কারমূলক সরকার নিয়েছে এবং সেগুলো বলার পর তিনি বলছেন তা যথেষ্ট নয়। তাহলে তার যদি এই সরকারের কাছে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরও সংস্কার, আরও কিছু চাই, তাহলে তো সময় লাগবে, তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, এটি স্বাভাবিক, এটি স্ববিরোধিতা এখানে আছে। আচ্ছা, প্রতিশ্রুত নির্বাচনের আগে মানবাধিকার সুরক্ষা আরও জোরদার করতে হবে, সব ইচ্ছাকৃত গ্রেপ্তার ও আটক অবিলম্বে বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠানগুলো বিদ্যমান আছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সক্ষম। এছাড়া সব রাজনৈতিক দল যেন কোনো বিধিনিষেধ ছাড়া অংশ নিতে পারে এর নিশ্চয়তা দিতে হবে, যার মধ্যে বিএনপি দল ও এর নেতা তারেক রহমানও অন্তর্ভুক্ত। দিস ইজ দ্য কি পয়েন্ট প্রিয় দর্শক। সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হতে হবে, ইনক্লুসিভ, সেটাই তিনি মেন করেছেন। এর মধ্যে অবশ্যই বিএনপি এবং এর নেতা তারেক রহমানকে অন্তর্ভুক্ত করতে হবে বা তিনি অন্তর্ভুক্ত থাকবেন। আচ্ছা, এই প্রেক্ষাপটে আমি পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্তেনেয়ার্দকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে গণতান্ত্রিক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, যেখানে বিএনপি সহ সব দল কোনো বিধিনিষেধ ছাড়াই অংশ নিতে পারে, এমন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মন্ত্রী কী পদক্ষেপ গ্রহণ করবেন? ভয়াবহ জবাবদিহিতার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে ফেলে দেওয়া হয়েছে। তো তিনি নিশ্চয়ই ২৫ ডিসেম্বরের আগেই একটি জুৎসই জবাব দেবেন। তো এখানে খুব বেশ কয়েকটি ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আমি যখন পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আওয়ামী লীগের নাম নেবে, কারণ অনেকেই আমরা দেখছি যে আওয়ামী সিম্প্যাথাইজার আজকাল পশ্চিমী দেশেও পাওয়া যাচ্ছে। তারা মনে করছে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে না, যদিও এটি একেবারেই নিতান্ত পাগলামি, পাগলের প্রলাপ, এমন কথা হয় না। কারণ পশ্চিমীদের নাজি পার্টি সম্পর্কে যেমন আপত্তি আছে, সেই পার্টির নাম নেওয়া, প্রতীক প্রদর্শন করা, সেইটি পর্যন্ত নিষিদ্ধ, হারাম বলতে গেলে পশ্চিমে। তাহলে তারা যদি মানবাধিকার লঙ্ঘনের জন্যে, মানবতা বিরোধী অপরাধের জন্যে হিটলারের নাজি পার্টি বা নাৎসি পার্টিকে নিষেধাজ্ঞা দিতে পারে, নিষেধাজ্ঞার আওতায় আনতে পারে, কিংবা সোশ্যালিস্ট পার্টি অফ জার্মানি সেটিকে নিষেধাজ্ঞা দিতে পারে, কমিউনিস্ট পার্টি অফ জার্মানি রাইখ স্ট্যান্ড সেটিকে নিষেধাজ্ঞা দিতে পারে, নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? একই কাজই তো হাসিনা করেছে, তার পার্টি করেছে। তো পশ্চিমী শক্তির কেউ কেউ বলছে যে তারা ইঙ্গিত করছে আওয়ামী লীগকে যাতে অংশগ্রহণ করতে দেওয়া হয়। তো আমি যখন এই চিঠি পড়ছিলাম, শেষ করবার আগে আমার মনে হচ্ছিল
নিশ্চয়ই এই ভদ্র মহিলা লটোটা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কথাও বলবেন, কিন্তু মজার ব্যাপার হলো আওয়ামী লীগের নামও তিনি নেননি, বিএনপির কথাই বারবার বলছিলেন। এবং বোঝা গেল বিএনপিকে টার্গেট করে এই চিঠিটি লেখা, এবং বিশেষভাবে তারেক রহমানের নাম নেওয়া হলো যে তারেক রহমানকেও অন্তর্ভুক্ত করতে হবে। তো সেটি কিন্তু আসলে আমাদের আগের যে প্রশ্ন, দীর্ঘ 14 মাসের 13 মাসের 1.5 বছরের প্রায়, যে তারেক রহমান এখনও দেশে কেন আসছেন না। বিএনপির পক্ষ থেকে নির্বাচনী জোয়ার বইছে সব জায়গায়, পুরো বাংলাদেশে। আর প্রার্থিতা ঘোষণা নিয়ে যেসব ঝামেলা হচ্ছে, অনেকের ধারণা পর্যবেক্ষক মহলের যে তারেক রহমান ফিজিক্যালি যদি বাংলাদেশে উপস্থিত থাকতেন, সেই ঝামেলাগুলো বিএনপির পক্ষে মোকাবেলা করা আরও সহজ হতো। তো তিনি আসছেন না, এবং কবে আসবেন লোক জানে না এখনো, সব কিছুই জল্পনা, স্পেকুলেশন, যে তিনি নভেম্বরের শেষের দিকে আসবেন। তো এখন এই যে লটোটা মেম্বার অফ পার্লামেন্ট এবং পার্লামেন্টারি কমিটির মেম্বার ফরেন অ্যাফেয়ার্স, তিনি যখন বলেন যে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করতে হবে, নিশ্চিত করতে হবে বিএনপি অংশগ্রহণ করতে পারে এবং বিশেষভাবে তারেক রহমান পারে, এই বিষয়টি কি? এই তথ্য তিনি কোথায় পেলেন? তাকে কে দিল যে তারেক রহমানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো সমস্যা আছে? দল হিসাবে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো সমস্যা আছে? কেউ সমস্যা সৃষ্টি করছে, কোনো কিছু, কোনো ফ্যাক্টর তাদের জন্য অবস্ট্যাকল, এই ধারণা তাকে কে দিয়েছে? এই ধারণা তিনি কোথায় পেলেন? তো কয়েকটি সম্ভাবনা নিয়ে আমরা চিন্তা করতে পারি। একটি হলো তিনি ভালো করে হোমওয়ার্ক করেননি। হোমওয়ার্ক না করেই, যেমন তিনি বলেছেন 1 বছর হয়েছে, 1 বছর হয়নি, 15 মাসে গড়াচ্ছে এই সরকার দায়িত্ব নিয়েছে। তো তারপর বিএনপি তো এই অবস্থায় নেই এখন দেশে, যে বিএনপিকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, তারেক রহমান অসহায়, দেশে আসতে পারছেন না, কেউ তাকে আটকাচ্ছে, এরকম কিছুই ঘটছে না। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার সময় পরিবর্তন করা হচ্ছে তারেক রহমানের দেশে আসার বিষয়টি। তাহলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে, সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি কি চাইছেন? সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কোনো অথরিটিকে যদি দায়ী করতে হয় বা জিজ্ঞেস করতে হয়, কি জিজ্ঞেস করবেন? তার তো যথার্থ প্রশ্নটিই নেই। তিনি কি বলবেন যে বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না? এই প্রশ্ন আওয়ামী লীগের জন্য হতে পারে, উত্তর আমাদের কাছে আছে, সরকারের কাছেও আছে। বাট বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, যে জন্য আমার মেম্বার অফ পার্লামেন্ট আমাকে এরকম জবাব দিতে চাইছে আপনাদের কাছ থেকে, কি বলবেন তিনি বাংলাদেশের অথরিটিকে? কিংবা তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা গ্যারান্টি দিন, এই বিষয়ে বা কি বলবে? আমরা তো জানি না যে কোনো বাধা এই মুহূর্তে তারেক রহমানের জন্য আছে যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে তারা এই তথ্যগুলো কোথায় পেলেন? লটোটা জনসন কোথায় পেলেন এই তথ্যগুলো? তাকে কেউ দিয়েছে? সুইডেনে বসবাসকারী কোনো অতি উৎসাহী বাঙালি, বিএনপি করে ডাই হার্ড ফ্যান সাপোর্টার বিএনপি, তারা দিয়েছে? লন্ডন থেকে তারেক রহমানের কোনো টিম অ্যাপ্রোচ করেছে তাকে, যেহেতু বাংলাদেশের খুব ভালো ডেভেলপমেন্ট পার্টনার? বাট তারা বাংলাদেশ সরকারের পলিসিকে ইনফ্লুয়েন্স করে না কখনোই, যতদূর আমরা জানি। বিষয়টি আসলে কি? তাই এখন নানা মহলে এই আলোচনা হচ্ছে যে আগে আমরা যে আশঙ্কা করতাম যে তারেক রহমান আসলে আসতে চান দেশে, তাকে আসতে দেওয়া হচ্ছে না কোনো না কোনো কারণে। হয় প্রশাসনিক কোনো চাপে আছেন তিনি, যেটি আমরা জানি না, জনগণ জানেন না, এমন কোনো ব্যাপার আছে যে আসলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে অতীতের কোনো কর্মকাণ্ডের জন্যে, কিংবা যেটি আমরা শুনছিলাম তার জীবনের ঝুঁকি আছে, সেই বার্তাও তাকে দেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বা যে কোনো মাধ্যম থেকে, কিংবা দল বিএনপি থেকেও দেওয়া হতে পারে যে তার জীবন ঝুঁকিপূর্ণ, যে জন্য সম্প্রতি বুলেট প্রুফ গাড়ির জন্য তারা সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে বিএনপি দল হিসেবে। তো বিষয়টি আসলে কি? আরেকটি মহল বলছে তারেক রহমান আসছেনই না, নির্বাচনের আগে তিনি আসবেন না। তিনি আসছেন করছেন, লোকেরা উজ্জীবিত হচ্ছে, বিএনপি পন্থীরা, বিএনপির কর্মীরা, নেতারা, বাট তিনি আসবেন না। তিনি আসবেন না, নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে তাকে ছাড়াই। বিএনপি যদি মেজরিটি পায়, ব্রুট মেজরিটি সরকার গঠন করবার মতো, তখন তিনি দেশে আসবেন এবং দেশে এসে কোনো একজনের কোনো আসন ছেড়ে দেওয়া আসন থেকে তিনি আবার নির্বাচিত হয়ে এসে তিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হবেন। আসবার আগে তিনি নিশ্চিত হতে চান যে বিএনপি মেজরিটি ভোটে বা মেজরিটি সিটে বাংলাদেশের আসছে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছে। ফলে সব বাধা বিপত্তি উপেক্ষা করে, ঝুঁকি উপেক্ষা করে তখন তিনি আসবেন, যখন তিনি নিশ্চিত হবেন যে সরকার গঠন করছে বিএনপি এবং তিনি প্রধানমন্ত্রী হবেন তখন। এরকম একটি আলাপও কিন্তু কোনো কোনো মহলে আছে। তো আসলে যে বিষয়টি কি, সেইটি সত্যিকার অর্থে ফিগার আউট করা এই মুহূর্তে
খুব খুব কঠিন। কারণ কালকে লটোটা জনসনের এই চিঠি নতুন করে আমাদের আবার ভাবতে সাহায্য করছে, নতুন করে এই সমীকরণ মেলাতে হচ্ছে আমাদের, আসলে তারেক রহমানকে আসছেন নাকি আসছেন না। যদি আসছেন তো কবে আসছেন, আর যদি আসছেন না তাহলে কোন কারণে আসছেন না। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।